জায়গা শ্রীঘরেই হবে, তারা কোনোদিন বেরোতে পারবেন না। যতক্ষণ না উনি জেলের মধ্যে যাবেন ততক্ষণ কিন্তু এনাকেও খুঁজে পাওয়া যাবে না। অ্যাবসকন নিয়ে ইনিও বিনা মিশ্র হয়ে যাবে, অসুবিধা। আপনার দিকে যে ঝড়টা নেমে আসছে, সব থেকে বড় কান্ডারি ওনাকে কফিনের শেষ পেরে পুঁতে দেবে। 2 নম্বর কথা, মমতা ব্যানার্জিকে কে খুনের চেষ্টা করে? মমতা ব্যানার্জি নিজেই সবাইকে খুন করতে ভালোবাসেন। এরা যে চুরিটা করেছে, আরো আগে থেকে যদি রিয়াকশনে নেমে পড়তো, তাহলে এতক্ষণে হয়তো তৃণমূলের লোক মানে দাঁড়ানোর জন্য কোনো লোক পাওয়া যেত না। ঠিক আছে, পুরো মন্ত্রিসভাই হয়তো জেলে থাকতো। সবাই জানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। দফার ভোট, দিকে দিকে বিক্ষোভের ছবি ধরা পড়ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা কথাই বলতে পারি যে তৃণমূল হারবে, এটা দেওয়ালের লিখন সুনিশ্চিত হয়ে গেছে। আর ইলেকশন কমিশন এবার কোনো রকম মানে মাছিও গলতে দেবে না, যেটা ইলেকশন কমিশনের যে জন্য এত কিছু করেছে। তো এতদিন তো ছাপ্পা জালি ভোটারদের যে জায়গাটা, এটা শূন্যস্থান পূরণ করেছে। যখন এগুলো আস্তে আস্তে হাত থেকে চলে গেছে, এবারে কিন্তু ভোটিং আরেকটা জিনিস দেখবেন, ভোটিং পার্সেন্টেজটা প্রথম যে কয়েক ঘন্টাতে অনেক বেশি। তো মানুষ এবার প্রচণ্ড স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আর এবারের ইলেকশনে প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা আগের দুটো প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা থেকে অনেক ভালো ভূমিকা পালন করছে। ভোট যেভাবে হচ্ছে সেটা ডিসাইড করে দেবে যে পরের ভোট কিভাবে হবে, এবং মানুষ দেখে নিচ্ছে যে সুস্থভাবে ভোট হলে কিভাবে কি হতে পারে। আর তৃণমূল মুছে যাবে, এটুকুই বলতে পারি। এই যে নজিরবিহীন নিরাপত্তা তৈরি করেছে নির্বাচন কমিশন, তারপরেও বুথ জামিং এর মতো ঘটনা, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর মতো ঘটনা ঘটছে মুর্শিদাবাদ, দমকল প্রভৃতি এলাকায়। ওই এতদিনের প্র্যাকটিস একদিনে তো ইয়ে করতে পারবে না। আর নির্বাচন কমিশন যারা এটা করছে তারা এটা বুঝতে পারছে না যে এই ধরনের ঘটনা ঘটিয়ে যদি কোথাও ভোট না দিতে পারে, সেই কেন্দ্রে কিন্তু আবার পুনর্নির্বাচন হবে। তো সেটা যদি হয়, এটা করে লাভটা কি হবে? যারা করছেন ভাবছেন যে আগে যেটা প্র্যাকটিস ছিল যে একবার আমি ছাপ্পা ভোট দিয়ে নিলাম বা বুথ জ্যাম করে নিলাম বা লোককে ভোট দিতে দিলাম না, আমরা এইভাবে জিতে যাব, কিন্তু সেখানে তো আবার রিপোল হবে। কমপ্লেন গেলে সেটা যদি সত্যতা থাকে, সেই জায়গায় রিপোল হবে। ফলে যারা এই গুন্ডা মস্তান যারা আছেন, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বার্তা দিয়ে গেছেন যে আপনারা সারেন্ডার করে যান, নাহলে আপনাদের অবস্থা কিন্তু 29 তারিখ লাস্ট ডেট আছে। যারা 23-এর ভোট, তাদের 23 তারিখে লাস্ট ডেট আছে। যারা সেটা মেনে চলবেন না, তাদের জায়গা শ্রীঘরেই হবে, তারা কোনোদিন বেরোতে পারবেন না। পোলিং সেন্টার, সেখানে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ উঠেছে পিংলা থানার ওসির বিরুদ্ধে। দেখুন, ক্যাডারদের তো এখনো তো ওই জিনিসটা যায়নি, মানে তারা যে এতদিন যে কাজটা করে এসছে, নিরপেক্ষতা বজায় না রেখে কাজ করেছে। এখন পিংলা থানার যে ওসি এই কাজটি করেছে, নির্বাচন কমিশন সেটা খুঁটিয়ে দেখবে, দেখে যা যথাযথ ব্যবস্থা নেওয়ার সেটা হবে। কারণ এবারে কোথাও যদি পোলিং এজেন্ট বসতে না পারে বা সেখানে যদি ভিতরে তাদেরকে বার করে দেয়, সমস্ত ক্যামেরায় লিপিবদ্ধ আছে, সেই জায়গাটা সঙ্গে সঙ্গে কমিশনে কমপ্লেন গেলে সেই জায়গায় পুনর্নির্বাচনও হতে পারে। ফলে এইভাবে কিছু হবে না। ঠিক আপনার মতো আরেকজন প্রাক্তন আইপিএস বিজেপির প্রার্থী হয়েছে জগদ্দল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টিকিট চেয়েছিলেন, কিন্তু চোর ডাকাতদের মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেন না। মানে এটা হচ্ছে এই শতাব্দীর সব থেকে বড় জোকস। মানে চোরেদের রানী, এক চোর নয়, ডাকাতদের রানী। ঠিক আছে, চোরেদেরও একটা ক্লাস থাকে, মানে ডাকাতদের তারা অনেক আরো বড় ক্লাসের হয়। যিনি ফাইল এবং ল্যাপটপ, ইডির মোবাইল, মানে এই অবধি ডাকাতি করে নিয়ে এসছেন, তো তিনি আবার আমি জানি না, মানে সব কটা চোরকে আবার টিকিট দিয়েছেন।
শুধু পার্থ চোর বাদ দিয়ে সবকটা চোরকে টিকিট দিয়েছে। আর যতগুলো ডাকাত আছে, এখানেও একটা বড় ডাকাত আছে, তার নাম হচ্ছে নজরুল আলী মন্ডল। ঠিক আছে, সেই ডাকাত, ওনার কাজই হচ্ছে বিভিন্নভাবে ডাকাতি করে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করে সেই যেটা হয় আর কি, মানে ভাগ বাটোয়ারা হয়, উপরে ভাগ পাঠাতে হয়, সর্দারনিকে ভাগ পাঠাতে হয়। মানে সেটাই বললাম যে শতাব্দীর সব থেকে বড় জোকস, যিনি পুরো রাজ্যটাকে ডাকাতি করে শূন্য করে দিয়েছেন, রাজকোষ, যিনি যত প্রাকৃতিক সম্পদ ছিল সেগুলো শূন্য করে দিয়েছেন, মানুষের পকেট শূন্য করে দিয়েছেন, শুধু তার পরিবারের লোকজন আর তার যারা মানে হিস্সা পান আর কি, মানে বকরাগুলো যাদের কাছে যায় তারাই। আমি আগেও বলেছি আপনাদের 3টে রেঞ্জ আছে, 100 কোটির রেঞ্জে কিছু, মানে 100 কোটির রেঞ্জে আছে, 1000 কোটির রেঞ্জে আছে, লাখ কোটির রেঞ্জে আছে। সবচেয়ে উপরে বসে আছে লাখ কোটির রেঞ্জে, তার নিচের মন্ত্রীগুলো 1000 কোটির রেঞ্জে, আর তার নিচের গুলো হচ্ছে 100 কোটির রেঞ্জে। মানে পুরো কত সম্পত্তি তাদের কাছে আছে বুঝুন তো। এটা যে উনি বলেছেন মানে চোর ডাকাতদের টিকিট দিই না, তো ভালো কথাই বলেছেন। ভাগ্যিস উনিও চোর ডাকাতদের ক্লাসে পড়েন না বলেই উনি টিকিট, আমি জানি এটাও মিথ্যা বলেছেন যে উনি টিকিট চেয়েছেন। আমি জানি না ডক্টর রাজেশ কুমার সাহেব ওনাকে যে টিকিট চাইতে গেছিলেন কিনা, মানে এতটা আমার মনে হয় সাহেবকে আমি যতটা চিনি, এত খারাপ অবস্থা ওনার কোনোদিন হতে পারে যে মমতা ব্যানার্জিকে টিকিট। আর এবারে বিজেপির থেকে কোনো ওনার মতো একজন মানুষ টিকিট চাইবে না ওই কারণেই, মানে তৃণমূলের থেকে, তার কারণ তৃণমূল এবার হাঁটবে সেটা সবাই জানে। তো উনি কখনো গিয়ে ওনার শেষ জীবনে এসে বদনামটা নিতে চাইবেন আমার তো মনে হয়। এমনকি এটাও বলা হচ্ছে যে প্রাক্তন আইপিএস রাজেশ কুমার বাবু, ওনাকে নাকি পলিউশন বোর্ডে দেওয়া হয়েছিল, সেটাকেও পলিউটেড করে দিয়েছেন তিনি। নিজের থুতু যদি সারাক্ষণ উনি নিজেই মানে যেদিকে ছোড়েন নিজের দিকে, থুতুটা ওনার ওপরেই এসে পড়ে। মানে যখন যাকে বলেন, দেখুন মাননীয় বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু দা, ওনাকে উনি অনেক কিছু বলেন। তা যদি কোনটা আপনাকে ঠিক করতে হবে, পলিউশন কন্ট্রোল বোর্ডে আমাকে একটা কথা বলুন, উনি সব জানেন, সব পলিউটেড করেছেন, সব কিছু ইয়ে আছে, উনি চেয়ারে থাকতে তাহলে ব্যবস্থাটা কেন নেননি বলুন তো? কেন নেননি? তাহলে উনি কথাটা কাকে বলছেন? উনি ওটা যদি সত্যি হয় তাহলে আলটিমেটলি ওনার ঘাড়ে এসে পড়ছে, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা কথা বলছেন। তো ওনাকে তো ঠিক করতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো যে জিনিসটা মানে এরকম কিছু মানে চটুল কিছু মন্তব্য করে ওই, এটা যারা জানে না, যারা এই ব্যাপারগুলো বোঝে না, তাদের সামনে মানে বাহবা আদায় করা যায়। কিন্তু এখন মানুষ ওনার সম্পর্কে যে ধরনের একটা মনোভাব তৈরি হয়েছে, সবাই জানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সমস্ত চুরি, সমস্ত ডাকাতির যদি পিরামিডের শেষ পয়েন্টটা যান, মমতা ব্যানার্জিকে খুঁজে পাবেন, আর কাউকে পাবেন না। আপনি একটু আগে প্যারামিলিটারি ফোর্সের কথা বললেন, কিন্তু তাদের যে সক্রিয়তা সব জায়গায় একই রকম নয় কেন, প্রশ্ন তুলছে মানুষ। অবশ্যই সেটা তো ম্যান টু ম্যান বা বাহিনী টু বাহিনী ভারী করে। প্যারামিলিটারি ফোর্সেরও বিভিন্ন রকম ডিভিশন আছে তাতে, মানে বিএসএফ আছে, সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, আইটিবিপি আছে, এসএসবি আছে। তো প্রত্যেকটা বাহিনীর কার্যকারিতা তার কমান্ডিং অফিসারের উপর নির্ভর করে, তিনি কিভাবে চালনা করে। আমরা আশা করব যে ইলেকশন কমিশন এবারে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন করতে পারবে এই ফেজে অন্তত। অন্যদিকে দেখা যাচ্ছে যে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে পুলিশ ইডি গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে প্রায় 1100 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এটা তো দেখুন, ভোটের আগে এই যে 4 মাসে 500 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরিয়েছে, এগুলোই রেডি করছিল বিভিন্নভাবে টাকা। এই তৃণমূলের কতগুলো নির্দিষ্ট চ্যানেল আছে যাদের মাধ্যমে কালো টাকাকে সাদা করে এবং যত চুরির টাকাকে এইভাবে ঘোরায়। জয় কামদারের এই ব্যাপারটাও শুধু দেখুন, 1100 কোটি টাকার তো স্ক্যামটা বেরিয়েছে, এছাড়াও অনেক কিছু এরা করেছে। এদের কিছু পকেট আছে, ফিক্সড লোকজন আছে, তো তাদের মাধ্যমেই যে এই পুরো র্যাকেটটা ঘোরে। আর সবাই জানে যে এখন তার সাথে এই পুরো জিনিসটা বসে অপারেট করতে শান্তনু সিনহা বিশ্বাস, উনি কালীঘাটের মানে প্রাক্তন ওসি, এখন ডিসি পদমর্যাদায় আছেন এসবিতে। এই পুরো জিনিসটা কন্ট্রোল কিন্তু হয়, এর একটা পুরো চেন আছে, মানে একজন একজনের সাথে জড়িত। ওই যে একটা
মানে কি বলবো, ওই মালা দেখবেন, মালা গাঁথতে গেলে যেমন একটার সাথে একটা লাগে, এদের পুরো মালা গাঁথা আছে, প্রত্যেক সাথে লিঙ্ক আছে। এই যে শান্তনু সিনহা বিশ্বাস, ওনার বাড়িতেও ইডি ম্যারাথন তল্লাশি চালিয়েছে, কিন্তু উনি উধাও, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করে খুঁজে পাবে না? উনি তো মেন, মানে এই পুরো সিস্টেমটাকে চালাতেন। সে তো যে কোনো সময় জানেন, যদি ইডি হাতে নাতে পেত সেদিনই অ্যারেস্ট হয়ে যেত। সেখানে পাওয়ার তো কোনো আপনি পাবেন না, কারণ হচ্ছে ওনার এগেনস্টে যা অভিযোগ আছে এবং তথ্য আছে, উনি যতক্ষণ না দেখবেন, মানে উনি এবার কোর্টে দৌড়াদৌড়ি করুন বেল পাওয়ার জন্য। যদি বেল পেয়ে যান ভালো, না হলে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। যেমন একজন বিডিওর ক্ষেত্রে হয়েছিল, সুপ্রিম কোর্টে ওনার বেল রিজেক্ট করে দিয়েছে, তারপর খুঁজে পায়নি কিন্তু সরকার। এনাকেও খুঁজে পাওয়া যাবে না, অ্যাবসকন নিয়ে ইনিও বিনা মিশ্র হয়ে যাবে, অসুবিধার কি আছে? সবার তো দ্বীপ কেনা আছে বিভিন্ন জায়গায়, ওখানে গিয়ে সেটেল করে যাবে। আর এদের তো টাকার কোনো সীমা পরিসীমা নেই, এত টাকা রোজগার করেছে, দু চারটে দ্বীপ সবাই কেনার মতো ক্ষমতা রাখে। শান্তনু সিনহা বিশ্বাস সহ তাদের দুই পুত্র, তাকেও ইডি তলব করেছে। মমতা ব্যানার্জি এই বিষয়ে বলছেন যে খুনের চেষ্টা চালানো হচ্ছে বিজেপি থেকে, মানে ওনাকে খুনের চেষ্টা করছে। মানে কি বলবো, গরমে হয়তো মাথা টাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বেশি গরম পড়লে যা হয়। শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের, মানে নিশ্চয় ওদের মানি ট্রেলে ওদেরকে পেয়েছে কোনো অ্যাকাউন্টের মধ্যে, বা কোনো কোম্পানি তৈরি করে নিশ্চয়ই ডিরেক্টর আছে, এক্সাক্ট ইডি বলতে পারবেন। দেখুন, কারো মানি ট্রেল না পেলে তাকে কাউকে খামোকা ডাকে না। আর দু নম্বর কথা, মমতা ব্যানার্জিকে কে খুনের চেষ্টা করে? মমতা ব্যানার্জি নিজেই সবাইকে খুন করতে ভালোবাসেন। যে ওনার, মানে উনি কি বল, ওনার কথাতে চন্দ্র সূর্য তারারা প্রত্যেকদিন ওঠে অস্ত যায় বা আকাশে ঘুরে বেড়ায়। কার এত ঘাড়ে দুটো মাথা আছে মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করে? উনি সবাইকে খুনের জন্য, মানে যে উস্কানিমূলক মন্তব্য প্রতিদিন দেন, ওতে মানুষ, ওনার অনুপ্রাণিত যারা সাক্ষাৎ রয়েছে তারা মানুষ মারতে বেরিয়ে পড়ে, ওটা তো প্রশ্নই নেই। মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহ সহ দেবাশিস কুমার, সুজিত বসু একাধিক নেতৃত্বকে ইডির তলব। হয়তো বলতে পারেন যে এটা 10% মাত্র কাজ হচ্ছে। যদি আরো আগে থেকে হতো, আমরা আশা করেছিলাম, তাহলে পুরো মন্ত্রিসভায় যতগুলো লোক আছে আর যত বড় বড় এখানে নতুন শিল্পপতি গজিয়েছে বা যারা সিএ এই ধরনের লোকজন আছে, সকলকেই ডাকতে হতো। আমরা, আমাদের ইয়েটা আরো বেশি ছিল, যে যে এরা যে চুরিটা করেছে, আরো আগে থেকে যদি রিঅ্যাকশনে নেমে পড়তো, তাহলে এতক্ষণে হয়তো তৃণমূলের লোক, মানে দাঁড়ানোর জন্য কোনো লোক পাওয়া যেত না, ঠিক আছে? পুরো মন্ত্রিসভাই হয়তো জেলে থাকতো। কি করা যাবে, আমাদের সব আশা পূর্ণ হয়নি, আমরা সরকারে আসার পরে সেই আশা পূর্ণ করবো। কিন্তু নির্বাচনের আগেই কেন এই কেন্দ্রীয় সংস্থাগুলো তৎপরতা দেখা যায়? শাসক দল তো থেকে সারা প্রশ্ন বছর তো উঠছে। কাজ করতে দেয় না, নির্বাচন কমিশন এলে একমাত্র তারা ফ্রিলি কাজ করতে পারে, কারণ তখন মানে রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতাটা থাকে না। সারা বছর তো ইডিকে আক্রমণ করেছে, সিবিআই কে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তদন্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। সিবিআইডি এনআই এর অফিসারদেরও থ্রেটনিং করা হয়, তারাও তো এখানে থাকে। তারা কোথায় কাজ করতে পারে? যদি ঠিকমতো কাজ করতে পারতো তাহলে এটা হতোই না, তাহলে সঠিকভাবে তদন্ত হলো। যেমন আরজি করে পুরো তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে চলে এলো গিয়ে তদন্ত, তারপরে হাইকোর্ট হ্যান্ড ওভার করলো। এই যে প্রত্যেক মুহূর্তে বাধা, আরে তারাও তো ইনভেস্টিগেশন করতে যায়, তারাও তো একটা মানুষ, তাদেরও তো ইয়ে হয়। এখন যে ফ্রিলি কাজটা করতে পারছে, তখন তো করতে পারতো না। যদি মমতা ব্যানার্জি ফ্রিলি কাজ করতে দিত, তদন্তের মতো চলতো, তাহলে এই ব্যাপারটা আসতোই না। অন্যদিকে গতকাল আইপ্যাক মামলার শুনানি ছিল, 3 মাস পরেও সুপ্রিম কোর্টের একই বক্তব্য যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটা করতে পারেন, এটা গণতন্ত্রের পক্ষে নয়। সেটা তো দেখুন, একটা বাচ্চা ছেলেও বোঝে যে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে এটা কোনোদিন সম্ভব নয়। বা ভারতীয় সংবিধান যেভাবে লেখা আছে, আপনি নিজের খুশি, মানে একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, উনি যা খুশি, আমার মনে হয় উনি নতুন করে সংবিধানও নিশ্চয়ই তৈরি করেছেন বা লিখেছেন। ওনার সংবিধানে রয়েছে যে উনি যা খুশি করতে পারেন। তো শুধু ভর্ৎসনা করলে হবে না, দেখুন ওনার বিরুদ্ধে স্ট্রং আইনগত ব্যবস্থা হবে, এবং যতক্ষণ না উনি জেলের মধ্যে যাবেন ততক্ষণ কিন্তু সাধারণ মানুষ ওনাকে ছাড়বে না। আর এবারে যে সরকার আসছে, জনতার সরকার, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত, এরা মোদিজি বলেই দিয়েছেন
যে প্রত্যেকটি জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, কাউকে ছাড়া হবে না। প্রত্যেকটি জিনিস উনি এতটাই জিনিসটা অবজার্ভ করেন, হয়তো আমাদের একটু সময় লাগলো। উনিও মানুষকে বুঝতে দিয়েছিলেন কিন্তু যে এরা কি ধরনের, মানে ওই মা মাটি মানুষের সরকারটা ঠিক কিরকম হয়। যারা ভোট দিয়ে নিয়ে এসছেন এদেরকে, বা যারা ভালোবেসে নিয়ে এসছেন, তাদেরও এটা বোঝার দরকার ছিল যে তারা কোন লেভেল অব্দি মানুষকে মানে টর্চার করতে পারে। মানে মাকেও ছাড়েনি, মানুষকেও ছাড়েনি, মাটিকেও ছাড়েনি। তো যেমন শ্রীরামকৃষ্ণ বলছিলেন টাকা মাটি, মাটি টাকা। মানে তৃণমূল ওটা ধরে নিয়েছে যে মাটি থেকেই, মাটি চুরি, পুকুর চুরি, জমি চুরি, সবকিছু চুরি করে কিভাবে মাটি থেকে টাকা রোজগার করা যায়। প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। মানুষের সরকার হয়েছে, মানুষকে পিটিয়েছে, মানুষের ভোট লুট করেছে। মা মা দিনের পর দিন নির্যাতিত হয়েছেন। মুখ্যমন্ত্রী বসে আছেন কিন্তু মহিলা। উনি বাঁচিয়ে গেছেন কারা? যারা নির্যাতন করেছেন তাদের, তাদের জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছেন 600 কোটি টাকা খরচা করে। মানুষ বুঝুক, মানুষেরও তো চোখ খোলা দরকার ছিল। দিনের পর দিন একটা মহিলা, আহা মহিলা 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 বলে যারা এত সিম্প্যাথি ড্র করেছেন, আর এদিকে লেফট ফ্রন্টও যেটা করেছে যে নো ভোট টু বিজেপি, খুব ভালো লেগেছিল না? পালে যেদিন বাঘ, মানে প্রত্যেকেরই কিন্তু বাঘ পড়ে একদিন। নির্যাতনটা আজকে আপনার সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে, পরশুদিন আরেকজনের সাথে হবে। এরা যারা অত্যাচারী, রক্তচোষা, যারা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাস ছাড়া অন্য কিছু বোঝে না। ফলে বেশিরভাগ এই যে বাইরে থেকে লোকজন নিয়ে এসছে না, এই অবৈধ ভোটার, এই অনুপ্রবেশকারীগুলোকে কেন নিয়ে এসছে? এই জন্যই নিয়ে এসছে যাতে অত্যাচারের মাত্রা সেইভাবে করতে পারে। দেখুন এখানকার যে সম্প্রীতি ছিল, যারা এই দেশের মুসলিম ছিল, আজ থেকে 20-22 বছর 25 বছর আগেও আমরা এই ধরনের কোনো সন্ত্রাস দেখতাম না, দেখে অভ্যস্ত ছিলাম না। দিনের পর দিন যে এইভাবে ঢুকিয়েছে এখানে অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের ঢুকিয়েছে, কেন করেছে? গত 15 বছর এটা এক্সট্রিম জায়গায় পৌঁছেছে। লেফট ফ্রন্ট এটা দিয়ে সূচনা করেছিল, মমতা ব্যানার্জি এটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে এসছেন। আমাদের লড়াইটা কিন্তু কখনোই সংখ্যালঘু আমাদের দেশের যারা মুসলমান আছে তাদের বিরুদ্ধে নয়। আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। একমাত্র কোনো দল যদি এটাকে শেষ পর্যায়ে নিয়ে যায় সেটা হচ্ছে তৃণমূল। এটা কি করে, মানে এই যে প্রত্যেক দিন রায়ট লাগা, ঝামেলা করা, অত্যাচার করা, এটা তৃণমূলের পেটেন্ট। আপনি যে কথাটা বললেন যে তৃণমূল সন্ত্রাসটাকে আরো এগিয়ে নিয়ে গেছে, সাধারণ মানুষের একটা বক্তব্য যে সিপিএম যে গুন্ডাদের তৈরি করেছে, সেই গুন্ডারাই তৃণমূলের রাজত্বে এসে রাজ করেছে। বিজেপি যখন শাসনে আসবে, তারা যে বিজেপিতে আসবে না, এর কি কোনো গ্যারান্টি আপনারা ওটাই দিতে হচ্ছে পারেন? আমাদের লড়াইটা, ওটাকে নিয়ে। মানুষকে দেখুন, যারা বলছে নো ভোট টু বিজেপি, সিপিএম এর এটা স্লোগান। তো সিপিএম এর থেকে ধার নেওয়া হচ্ছে শওকত মোল্লা, সিপিএম এর থেকে ধার নেওয়া হচ্ছে জাহাঙ্গীর, সিপিএম এর থেকে ধার নেওয়া হচ্ছে যত নাম বলবেন, এই যে আমার আশেপাশে যত নাম রয়েছে। সিপিএম একটা যন্ত্র তৈরি করেছিল, সেই যন্ত্রটাকে আধুনিক করে তুলেছে তৃণমূল। আর বিজেপি এমনই একটা সরকারকে যদি বিজেপি 21-এ কিছু ভুল করেছিল, সেই ভুলটা থেকে শিক্ষা দিয়ে এবারে দেখবেন 26-এ একজনও এমন ব্যক্তিকে জয়েন করায়নি বা কোনো কাউকে টিকিট দেয়নি যারা এই অত্যাচার যারা করেছেন তাদের এই অভিযোগটা রয়েছে। তো এটাই পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে যে যে সরকার আমাদের হবে, সে সরকারটা জনগণের হবে, এবং কোনো অত্যাচারীকে আমরা নেব না। অবশ্যই 3টে জিনিসকে নেওয়া হবে না, কোনো চোরকে নেওয়া হবে না, কোনো অত্যাচারীকে নেওয়া হবে না, কোনো ধর্ষককে নেওয়া হবে না, কোনো সাধারণ মানুষকে যে টর্চার করেছে তাকে নেওয়া হবে না। আর সাধারণ মানুষ এমনিতেই জনতা আমাদের সাথে চলে এসছে, জনতার জন্য আমাদের অবারিততা। প্রত্যেক জনতা, আমাদের যে সরকার হবে সেটা জনতার সরকার হবে, কে শাসক কে বিরোধী সেখানে কোনো বিভেদ থাকবে না। শুভেন্দু অধিকারী একটি অভিযোগ করেছেন যে এই যে আইপ্যাকের হেড প্রতীক জৈন এবং শান্তনু সিনহা বিশ্বাস, তাদেরকে লুকিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই কথা যদি সত্যি প্রমাণিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি ইডি রেড করবে বা গ্রেফতার হয়ে যেতে পারেন উনি? ইডির কার্যক্রম যেটা রয়েছে, কিভাবে স্টাইল অফ অ্যাকশন, সেটা তো আমি বলতে পারি না। তবে রাজীব কুমারকেও লুকিয়ে রেখেছিল, এখন প্রদীপ জৈন বা
আমাদের শান্তনু সিনহা বিশ্বাসকে অতি অবশ্যই লুকিয়ে রেখেছে, নাহলে এতক্ষণে অনেক কিছুই পাওয়া যেত। একটা কথাই বলতে পারি যে এই মানে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তিনি তার একটা ক্রিমিনাল মাইন্ড আছে, সবসময় ওনার মনে ক্রিমিনালিটি ঘোরাঘুরি করে। এই তারই ফলশ্রুতি হচ্ছে ঘটনাগুলো। মানে উনি যাদেরকে দুধ কলা দিয়ে পুষেছেন, সেই সাপ যদি এখন ধরা পড়ে যায়, তো সাপ তো ওনাকে উল্টে ছোবল মারবে। আর সাপের বিষ বার করলে সমস্ত বিষটা কোথা থেকে এলো সেটা জানা হয়ে যাবে। ফলে উনি চাইছেন যে কোনোভাবেই তারা যেন জনসমক্ষে এক্সপোজ না হয়। ইডির হাতে চলে গেলে, ইডির হেফাজতে চলে গেলে তারা তো বলতে বাধ্য হবে তাদের এগেনস্টে এভিডেন্স গুলো যে রয়েছে তারা কার প্ররোচনায় করেছে। সেই যে আমার মাথা, পিরামিডের শেষ পয়েন্টটা ওটা পাওয়া যাবে। স্বাভাবিকভাবে উনি চাইছেন যে কোনোভাবে আমি ভোটটাকে পার করে নিই, এটাই একমাত্র মোটিভ। কিচ্ছু হবে না, আপনি হারছেন নিশ্চিত থাকুন। রাজ্য সরকারের ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে ডিএ তিনি দিতে পারছেন না, কারণ নির্বাচন কমিশন নাকি ফাইল আটকে রেখেছে। মানে উনি নাকি ওই সুপ্রিম কোর্টে কালো ওড়না ঝুরিয়ে গেছিলেন প্লিট করতে। উনি কি ধরনের আইনজীবী আমি জানি না, কোন বিশ্ববিদ্যালয় আইনটা পাস করেছেন। সুপ্রিম কোর্ট ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে কোনো যদি নির্দেশ দিয়ে দেয়, সুপ্রিম কোর্টের অর্ডারটা হচ্ছে সর্বোচ্চ। মানে চটুল কিছু বাজারে মন্তব্য ছেড়ে দিয়ে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট যেটা আপনাকে নির্দেশ দিয়ে দিয়ে সেটাকে আপনাকে পালন করতেই হবে। ইলেকশন কমিশনের সাথে তার কোনো সম্পর্ক নেই। আর ইলেকশন কমিশনের নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরেও যদি ওটা হতো, তাহলে ওটা কোনো রকম ভায়োলেশনের মধ্যে পড়তো না, কারণ সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট। সে যে রায়টা দেবে সেটা হচ্ছে সর্বশেষ রায়, তার উপরে তো অ্যাপিল করার কোনো জায়গা নেই। একটা শেষ প্রশ্ন করব, 15 বছর শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোট চাইতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বলছেন যে রাজ্যের যে যুবরা রয়েছে তাদের চাকরি বা কর্মসংস্থানের দায়িত্ব আমার, কথা দিলাম। তাহলে 15 বছর কি করলেন তিনি, প্রশ্ন উঠছে। আপনাকে কালকের একটা ঘটনা বলি। মাননীয় গৃহমন্ত্রীজি র্যালি ছিল, আমি এবং রূপাদি দুজনেই ছিলাম। সোনারপুর উত্তর দক্ষিণ দুই ক্যান্ডিডেটকে নিয়ে হয়েছিল। যে র্যালিটা হয়েছে না, বললে বিশ্বাস করবেন না, ওখানে যদি 20% কার্যকর্তা থাকে, 80% সাধারণ মানুষ ছিল, তার মধ্যে অগণিত যুবক যুবতী ছিল। তারা যে মানে আমি কালকে দেখছিলাম, শুধু আমি দেখুন অন্যদিকে, মানে আমি র্যালিটার দিকে শুধু তাকিয়েছিলাম, শুধু অবজার্ভ করছিলাম। মানে যুবক যুবতীদের এই কথা বলছে, একটা প্রথম কথা হচ্ছে আপনি 8 লক্ষ কোটি টাকার ওপরে আপনার ঘাড়ে ঋণ নিয়ে বসে আছেন, ফাঁস ঝুলছে। আপনার কোনো গভর্নমেন্টের 15 বছরের দিশা ছিল না, কিচ্ছু ছিল না। কোনো শুধু মদ ছাড়া আর জমি ছাড়া কোনো জায়গা থেকে আপনি আয় করতে পারেননি। আপনার আয়ের জায়গা কিছু নেই। আপনি মানুষকে কোথা থেকে কি দেবেন? পরিযায়ী শ্রমিক যে চলে গেছে, যারা হায়ার ক্লাস যারা চলে গেছে, তারা যে টাকাটা বাইরে গিয়ে রোজগার করে, অন্য রাজ্যে কেন করে? কলকারখানা রয়েছে, বিনিয়োগ আছে, ওখানে হসপিটালিটি আছে, ওখানে দেখবেন নতুন নতুন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, সব রকম কিছু আছে, পর্যটন। তো আপনি আপনার সরকারের কোনো আজ পর্যন্ত একটা কোনো কাজ করেননি যেখান থেকে 100টা লোক এমপ্লয়মেন্ট পেয়েছে। আবল তাবল বকার একটা লিমিটেশন। আরেকটা কেন বললাম আপনাকে, প্রথম এক্সাম্পলটা দিলাম, দেওয়ালের লিখন তৈরি হয়ে গেছে। দেখুন, আমি এবারের এমন একটা নির্বাচন, আমি যে গত 25-26 দিন মানে প্রচার করেছি, 25 দিন, আজ পর্যন্ত আমাকে কাউকে গিয়ে ভোট চাইতে হয়নি, বলতে হয়নি আমাকে ভোটটা দিন। তার আগেই মানুষ রেসপন্ড করেছেন। যুবক যুবতীরা, আমি কোনোদিন দেখিনি কোনো যুবতী অটো টোটো বা ওই আপনার স্কুটি করে যাচ্ছে, বা দূর থেকে নিজের ঘর থেকে বা হাই রাইজ থেকে জয় শ্রীরাম বলে হাত তুলে ওনারা রিয়াক্ট করছে, মানে আমাকে গ্রিট করছে। মানে এই দৃশ্য বিরল। মানে যারা যুবক যুবতীরা রয়েছেন একমাত্র জানেন, অলরেডি আমাদের সংকল্পপত্রে আমরা ঘোষণা দিয়েছি, যারা এই যে চাকরির থেকে বঞ্চিত, এত মানে মার খেয়েছেন, কেস হয়েছে, তারাও কিন্তু জানেন তাদের জন্য আমরা 5 বছর এক্সটেনশন দিয়েছি। এই যে তাদের জীবনের বহুমূল্য সময়টা নষ্ট হয়েছে। আর যুবক যুবতীরা হচ্ছে সমাজের সম্পদ,
কারণ সমাজটা কিভাবে গঠন হবে তাদের উপর নির্ভর করে। তারা সমাজের কারিগর, তাদেরকে আপনি ধ্বংস করেছেন ভিক্ষের ভাতা দিয়ে। তাদেরকে এইভাবে নষ্ট করা, আমরা যেমন ৩,০০০ টাকা দিচ্ছি, ওটা কিন্তু দিচ্ছি তার শুধু যতক্ষণ না চাকরি পাচ্ছে বলে। ১,০০,০০০ কর্মসংস্থানের আমাদের পথ আছে, দিক নির্দেশ করা আছে। ফলে যুবক যুবতীরা সবচেয়ে, যদি ১২টা আপনার বাজান, যুবক যুবতীরা বাজাবেন এবং হচ্ছে মহিলারা বাজাবেন। আপনি নিশ্চিন্তভাবে আপনি তৈরি থাকুন। আপনার দিকে যে ঝড়টা নেমে আসছে, সব থেকে বড় কান্ডারি হবে যুবক যুবতীরা এবং মহিলারা। এনারা এবার ওনাকে কফিনের শেষ পেরেক পুঁতে দেবে। একটা ছোট্ট প্রশ্ন করবো, ভবানীপুর কেন্দ্র যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা জোর কদমে প্রচার চালাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখাই যাচ্ছে না তার নিজের কেন্দ্রে। কার কাছে যাবেন? রাজ্যের যে কোনো মন্ত্রী, যে কোনো, এই যে এখানেও ফিরদৌসী বেগম, যেখানেই যাচ্ছেন সেখানে কিচ্ছু নেই। উনি আবার বলতে হচ্ছে, সবাইকে বলতে হচ্ছে যে আমাকে সুযোগ দিন, আমি এবারে যে কাজগুলো করবো। ১৫ বছর আপনি কিচ্ছু করেননি। মানুষ মারা ছাড়া, মানুষকে টর্চার করা ছাড়া, দেশকে লুট করা ছাড়া আপনি কিচ্ছু করেননি। সরি টু সে, আপনার যদি ভগবান 0.0001%ও বিবেক দিত বা লজ্জাবোধ দিত, তাহলে আপনি অনেক আগে সরে যেতেন। যারা নির্লজ্জ বেহায়া হয় তাদের কোনোভাবে কন্ট্রোল করা যায় না। তৃণমূল দলটাই নির্লজ্জ বেহায়াদের দল। সেই জন্য মমতা ব্যানার্জি কার কাছে কি ভোট চাই, কি বলে ভোট চাইতে যাবেন? একটা তো বলতে হয় যে আমি এই কাজটা করেছি, বলতে হবে হ্যাঁ আমি পোস্ট পোল ভায়োলেন্সে প্রচুর মানুষকে মেরেছি, নারীদের ইজ্জত নিয়েছি, বলতে পারেন লোকজনকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, অন্য রাজ্যে চলে যেতে বাধ্য করেছি, ঘরে লুটপাট করিয়েছি, বাবার সামনে মেয়ে ধর্ষণ হয়েছে, আরজি করের মতো ঘটনা ঘটিয়েছি এবং সেই তদন্ত ধামাচাপা দিয়েছি। তারপরে কসবার ল কলেজে যে ঘটনা ঘটিয়েছি, প্রত্যেকটা যে উনি একটা জিনিসে বলতে পারেন যে আমি এই কাজটা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, একটা মানুষকে ভোট চাইতে গেলে তো কোনো কিছু বলতে হয়, ওনার কোনো বলার মুখ নেই। ফলে কি দিয়ে ভোট চাইতে যাবে? অসংখ্য ধন্যবাদ।